দীর্ঘ 16 বছর আমাদের দেশের রাজনীতিবিদরা যেটি পারে নাই, এই দেশের তরুণ ছাত্ররাই সেটি পেরে দেখিয়েছে আমাদেরকে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনারা যেটি পারেন নাই, আমরা সেটি পেরেছি। আগামী দিনে যদি আরো পরিবর্তনের প্রয়োজন হয়, সেই পরিবর্তনের মূল কারিগরের ভূমিকা পালন করবে দেশের ছাত্র সমাজ ইনশাআল্লাহ। এই তরুণরাই হলো আগামী দিনের ভবিষ্যৎ। তরুণরাই হলো বাংলাদেশের পরিবর্তনের মূল কারিগর, ঠাকুরগাঁও পরিবর্তনের মূল কারিগর। 1952 সালের মাতৃভাষা হিসেবে বাংলাকে এনে দিয়েছিল দেশের তরুণ ছাত্র সমাজ। 90-এর যে স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে এদেশকে বিজয়ী করেছিল এদের ছাত্র সমাজ, এবং সর্বশেষ 2024 সালের 5 আগস্ট এদেশের ছাত্র সমাজের নেতৃত্বেই যে গণঅভ্যুত্থান সংগঠিত হলো, সেটির মূল কারিগর হলো এদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ। দীর্ঘ 16 বছর আমি একজন রাজনীতিবিদ, আমি নিজেকে ব্যর্থ মনে করি। দীর্ঘ 16 বছর আমাদের দেশের রাজনীতিবিদরা যেটি পারে নাই, এই দেশের তরুণ ছাত্ররাই সেটি পেরে দেখিয়েছে আমাদেরকে, চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আপনারা যেটি পারেন নাই, আমরা সেটি পেরেছি। আমরা সারা বাংলাদেশের মানুষকে একত্রিত করতে পারি নাই, বাট এদেশের ছাত্ররা আপামর জনতাকে সাথে নিয়ে এদেশের অভ্যুত্থান ঘটিয়েছে। এই জন্য তরুণ ছাত্র সমাজকে আবারও ধন্যবাদ, এবং সামনের দিনেও আমরা মনে করি আগামী দিনে যদি আরো পরিবর্তনের প্রয়োজন হয়, সেই পরিবর্তনের মূল কারিগরের ভূমিকা পালন করবে দেশের ছাত্র সমাজ ইনশাআল্লাহ। প্রিয় ছাত্রছাত্রী ভাই ও বোনেরা, আমি আপনাদের সামনে কোরআনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি, যেখানে রব্বুল আলামিন পড়ার কথা বলেছেন। ইকরা, পড়ো। কি পড়তে বলেছেন? সেই পড়াটা পড়তে বলেছেন তোমার প্রভুর নামে। আমরা পড়তে চাই, কিন্তু এমন কোনো কিছু পড়তে চাই না যে পড়াটা আমার সৃষ্টিকর্তাকে আমাকে চিনতে শেখায় না। আমরা এমন কিছু পড়তে চাই না যে পড়াটা আমার চরিত্রকে গঠন করে না। আমি এমন কিছু পড়তে চাই না যে পড়াটা আমার নৈতিকতাকে গঠন করে না। আমি এমন কিছু পড়তে চাই না যে পড়াটা আমার দেশপ্রেম আমার মধ্যে উদ্বুদ্ধ করে না। আমি এমন কিছু পড়তে চাই না যে পড়াটা আমার সমাজের প্রতি, আমার রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব কর্তব্যবোধ শেখায় না। আমি এমন কিছু পড়তে চাই না যে পড়াটা আমার অভিভাবকদের প্রতি আমার দায়িত্ব কর্তব্য শেখাতে ভুলে যায়। আমি পড়তে চাই যে পড়াটা আমার নৈতিকতা শেখাবে, আমার চরিত্র গঠন করবে, আমার বাবা মার প্রতি আমার শ্রদ্ধা শেখাবে, আমার সৃষ্টিকর্তাকে আমাদের চিনতে শেখাবে, আমার আগামীর চলার পথগুলোকে সুন্দর করবে। এই ধরনের পড়াই আমরা পড়তে চাই। একজন মনীষী বলেছেন, ইফ ইউ টিচ ইউর চিলড্রেন 3 years reading, writing and arithmetic and leave the fourth arts, that is religion, then you will get as a fifth arts, that is rascality. তুমি যদি তোমার সন্তানকে 3টি শিক্ষা দাও, রিডিং, রাইটিং এন্ড অ্যারিথমেটিক, যে 3টি শিক্ষা দেওয়ার জন্য আমরাও খুব ব্যস্ত হয়ে যাই, আমার অভিভাবকরা মাথার ঘাম পায়ে ফেলাবার জন্য খরচ করে, বাট চতুর্থ যে আর রিলিজিয়ন শিক্ষা, নৈতিকতার শিক্ষা, চরিত্র গঠনের শিক্ষা, সেই শিক্ষা থেকে যদি আমাদের সন্তানদেরকে আমরা বঞ্চিত করি, আমরা যদি নিজেকে বঞ্চিত করি, তাহলে পঞ্চম আর হিসেবে আমাদের সন্তানদের কাছ থেকে যেটি পাবো, বদমাইশ এক চরিত্র একজন মানুষ হিসেবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তাই তো আমরা দেখি মাঝে মাঝে পত্রিকার পাতা খুললেই, মিডিয়ার পাতা খুললেই আমরা দেখি যে বৃদ্ধ বয়সে তার পিতামাতাকে বস্তাবন্দি করে একটা জঙ্গলের মধ্যে রেখে আসছে। আমরা দেখি আমাদের বিশ্ববিদ্যালয় চত্বরে আমাদের ছাত্রী বোনেরা মুখে কালো কাপড় বেঁধে আমাদের শ্রদ্ধাভাজন মানুষ গড়ার কারিগরের বিরুদ্ধে আন্দোলনে নামতে বাধ্য হচ্ছে। কেন? বিশ্ববিদ্যালয়ের মতো একজন শিক্ষক, যাদেরকে আমরা মানুষ গড়ার কারিগর মনে করি, যিনি বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ডিগ্রি পাশ করেছেন, মাস্টার্স ডিগ্রি পাশ করেছেন, যিনি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ভূমিকা পালন করছেন, তার বিরুদ্ধে কেন আমার ছাত্রী বোনদেরকে মুখে কালো কাপড় বেঁধে তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে? কারা বাংলাদেশকে দুর্নীতিতে বারবার চ্যাম্পিয়ন করেছে? তারা কোনো অশিক্ষিত মানুষ নয়, তারা হলো এই বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল এবং উচ্চ শিক্ষিত মানুষগুলোই বাংলাদেশকে বারবার দুর্নীতি চ্যাম্পিয়ন করেছে। তার মানে হলো আমরা শিক্ষিত হয়েছি, সুশিক্ষা অর্জন করতে পারিনি। এই জন্যই আমার রিলিজিয়ন শিক্ষা দরকার, ধর্মীয় শিক্ষা দরকার, নৈতিকতার শিক্ষা দরকার। তা না হলে আগামীর আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই বলবো যে প্রচলিত যে শিক্ষা রয়েছে, এই শিক্ষার পাশাপাশি আমাদেরকে নৈতিকতার শিক্ষা আমাদেরকে অর্জন করতে হবে অবশ্যই। তা না হলে আমরা সঠিকভাবে গড়ে উঠতে পারবো না। সর্বশেষ বলবো, প্রিয় ভাইরা আমার, একটি ঘোষণা দিব। আমি ধন্যবাদ জানাই, আবারও তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাদের জন্য একটা সুখবর দিচ্ছি। আমরা এই ঠাকুরগাঁওর সন্তান হিসেবে আমরা যারা ঢাকায় আছি,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক কিছু করার মতো সুযোগ আমাদের হাতে আছে। সেই সুযোগগুলোর মধ্যে একটা ঘোষণা হলো, যারা এবছর তোমরা মেডিকেল কলেজে চান্স পেয়েছো তাদের জন্য ঘোষণা হলো, তোমাদের সুযোগ আছে, তোমরা যদি আমাদের সাথে যোগাযোগ করো, আমার সাথে যোগাযোগ করো, তাহলে তোমাদের পরবর্তী পড়াশোনার যাবতীয় খরচের ব্যবস্থা হয়তো বা কোনো একটা প্রতিষ্ঠান থেকে আমরা করে দিতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং সেই সুযোগটা যারা নিতে চাও, তোমরা তোমাদের যারা ঠাকুরগাঁ চিরন্তনে যারা দায়িত্বশীল আছে তাদের মাধ্যমে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবা, তাদের জন্য সেই সুব্যবস্থা আমরা করে দেওয়ার চেষ্টা করব। দ্বিতীয় হলো, ঢাকায় যারা তোমরা পড়াশোনা করবা, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ ঢাকায় যে সকল পাবলিক বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে যারা তোমরা চান্স পেয়েছো, তারা তোমাদের এই মূল দায়িত্বশীল ঠাকুরগাঁ চিরন্তনে যারা দায়িত্বশীল তাদের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবা। ইনশাআল্লাহ তোমাদের জন্য কিছু সুব্যবস্থা থাকবে, তোমাদেরও পড়াশোনার জন্য মাসিক ভিত্তিতে কিছু বৃত্তির ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সুখবর তোমাদেরকে দিতে চাই। আবারও আমি তোমাদেরকে বলতে চাই, আমরাই ঠাকুরগাঁ, আগামী দিনে আমরাই ঠাকুরগাঁকে করবো ইনশাআল্লাহ। আমরা দুর্নীতিকে না বলবো, সন্ত্রাসকে না বলবো, চাঁদাবাজকে না বলবো, মাস্তানিবাজকে না বলবো, আমরা টেন্ডারবাজকে না বলবো, এবং ঠাকুরগাঁ থেকে চিরতরে এই ধরনের নেগেটিভ কাজগুলোকে আমরা মূলোৎপাটন করবো ইনশাআল্লাহ। আমরা সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।